বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকে ন্যাশনাল কলেজ অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় পরিণতি ও সুশাসনের ওপর তোমাদের সাথে আজকে আমার পরিণতি ও সুশাসনের ওপর আজকে তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস। আমরা আলোচনা করছিলাম পরিণতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর। গত ক্লাস পর্যন্ত আমরা যা শিখেছি যে পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব সম্পর্কে, প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে পরিণতি ও সুশাসনের গুরুত্বটা কী, বা বাংলাদেশের প্রেক্ষিতে পরিণতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন কেন। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পরিণতির সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক নিয়ে আলোচনা করব। অন্যান্য শাখা বলতে পরিণতি ও সুশাসন জানো যেহেতু সমাজবিজ্ঞানের একটি বিষয় বা সমাজবিজ্ঞানের একটি অংশ, তাই সমাজবিজ্ঞানের অন্যান্য শাখার সাথে বা অন্যান্য বিষয়ের সাথে কিন্তু পরিণতি ও সুশাসনের একটি সম্পর্ক রয়েছে বা এই অধ্যয়নে একটি সম্পর্ক রয়েছে। এছাড়াও আরও কিছু বিষয় যেমন দর্শন, মনোবিজ্ঞান ইত্যাদির সাথেও কিন্তু পরিণতি ও সুশাসনের আলোচ্য বিষয়ের একটি সাদৃশ্য রয়েছে। আমরা আজকে যেহেতু অনেকগুলো বিষয়ের সাথে নিয়ে আলোচনা করতে হবে, আমরা শুধু একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। তো বরাবরের মতো যারা আছো সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো শুরু করি, যেহেতু আমাদের ইতিমধ্যে দেরি হয়ে গেছে। আমাদের প্রথম আলোচনাসূচি বাংলাদেশে পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব। আসলে বাংলাদেশের প্রেক্ষিতে পরিণতি ও সুশাসন পাঠের কি কোনো গুরুত্ব আছে কি না? শিক্ষার্থীরা, আমরা সবাই জানি বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশ নানাবিধ সমস্যায় জর্জরিত। আমাদের দেশ নানাবিধ সমস্যায় জর্জরিত, দুর্নীতি, অনিয়ম, তারপর হচ্ছে গণতন্ত্রের সঠিক চর্চা না করা, পাশাপাশি আমরা নাগরিকরা অনেক ক্ষেত্রে আমাদের যথাযথ নাগরিক অধিকার ভোগ করতে পারছি না। পাশাপাশি আমরা আমাদের যে কর্তব্যগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করি না বা করতে চাই না। আমরা যতটুকু করি আইনের ভয়ে করি, হয়তোবা নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা অনেক ক্ষেত্রে আমাদের আমাদের কর্তব্যগুলো আমরা পালন করতে চাই না। তো আমাদের দেশের প্রেক্ষিতে তাই পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব অপরিসীম। যদি তোমাদের সাউন্ড বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই লিখে জানাবে, কমেন্ট করে জানাবে সাউন্ড বা দেখতে অসুবিধা হলে। তো আমরা দেখছি আলোচনা করব কি বাংলাদেশে পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব। কেন বাংলাদেশে পরিণতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন, বা আমাদের প্রেক্ষিতে কেন আমরা পরিণতি ও সুশাসন পাঠ করব? প্রথমত হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের পরিণতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন। সুশাসন কি, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, বা সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়গুলো কি কি, এই সকল বিষয় কিন্তু আমরা জানতে পারবো হচ্ছে পরিণতি ও সুশাসন পাঠের মধ্য দিয়ে। আর আমাদের দেশের প্রেক্ষিতে যেটা বললাম যে আমাদের দেশে কিন্তু সুশাসনের বড়ই অভাব। অনেক ক্ষেত্রে অনেক সেক্টরেই আমরা দেখতে পাই পর্যাপ্ত বা কাঙ্ক্ষিত যে সুশাসন সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই না, যেটার অভাব আমরা উপলব্ধি করি। সেই কাঙ্ক্ষিত সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে পরিণতি ও সুশাসন পাঠ করতে হবে। পরিণতি ও সুশাসন পাঠের মধ্য দিয়ে আমরা জানতে পারবো কিভাবে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, অথবা কিভাবে আমরা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো।
তো বলতে পারি সুশাসন প্রতিষ্ঠার জন্য হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে, বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্রে পরিণতি ও সুশাসন পাঠ করা অতীব জরুরি। আচ্ছা, দেখতে পাচ্ছ কি সবাই? ওয়ালাইকুম আসসালাম, যারা আছো আমাদের সাথে সবাইকে সবার পক্ষ থেকে বললাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পরবর্তী কেন প্রয়োজন বাংলাদেশ সুশাসন পাঠ করা? দ্বিতীয়ত হচ্ছে সুনাগরিকের শিক্ষা লাভ করা যায়। পরিণতি সুশাসন পাঠ করলে আমরা সুনাগরিকের শিক্ষা লাভ করতে পারবো। সুনাগরিকের শিক্ষা লাভ করা যায়। পরিণতি যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। একজন নাগরিক কিভাবে সুনাগরিক হয়ে উঠতে পারে বা একজন নাগরিককে কিভাবে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়, তার সকল শিক্ষা আমরা পরিণতি পাঠের মাধ্যমে লাভ করতে পারি। আর শিক্ষার্থীরা, তোমরা জানো যে একজন সুনাগরিক কিন্তু রাষ্ট্রের জন্য একটি বড় সম্পদ। একটি রাষ্ট্রে তখনই উন্নয়ন করা যাবে বা একটি রাষ্ট্র তখনই উন্নতির শিখরে যাবে যখন সেই রাষ্ট্রে সুনাগরিকের উপস্থিতি পরিলক্ষিত হবে। সুনাগরিক ছাড়া কখনোই রাষ্ট্র তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যেহেতু আমাদের দেশে আমরা বলেছি সুশাসনের অনেকটা অভাব রয়েছে, তাই কিন্তু আমাদের দেশে এই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দরকার সুনাগরিক। আর সেই সুনাগরিকের বা কীভাবে সুনাগরিক হওয়া যায় তার শিক্ষা আমরা লাভ করতে পারবো হচ্ছে পরিণতি ও সুশাসনের মধ্য দিয়ে। এরপরে পরিণতি ও সুশাসন আমাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করে। রাষ্ট্র তখনই উন্নত হতে পারবে যখন তার জনগণ রাজনৈতিকভাবে সচেতন হবে। রাজনৈতিক সচেতনতা ছাড়া কখনোই রাষ্ট্র তার অভীষ্ট লক্ষ্য পৌঁছাতে পারে না। আর সেই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে এবং পাশাপাশি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে হলে অবশ্যই হচ্ছে পরিণতি ও সুশাসন আলোচনা করতে হবে। বোর্ড দেখা যাচ্ছে না? এখন কি দেখা যাচ্ছে? Board is not. Board clear না। আচ্ছা, এরপরে বাংলাদেশের প্রেক্ষিতে পরিণতি ও সুশাসন যেই গুরুত্বপূর্ণ অবদান বা যে আরেকটি বিষয়ে গুরুত্ব আরোপ করে সেটা হচ্ছে যে দেশপ্রেমের চেতনা সৃষ্টি করে। আমরা জানি যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের থেকেও কিন্তু কঠিন হচ্ছে সেই স্বাধীনতা রক্ষা করা। স্বাধীনতা অর্জন তো কঠিন, অবশ্যই কঠিন, সেই অর্জনের থেকেও তার চেয়েও বেশি কঠিন হচ্ছে সেই স্বাধীনতা রক্ষা করা। সেই স্বাধীনতা রক্ষা করার জন্য কি প্রয়োজন, বা এই যে স্বাধীনতা লাভ করেছি, এই যে আমাদের স্বাধীনতার জন্য লাখো বাঙালি তাদের প্রাণ উৎসর্গ করেছিল। কেন উৎসর্গ করেছিল? অবশ্যই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের প্রাণ উৎসর্গ করেছিল। আমরা নাগরিকরা যারা আছি তারাও কিন্তু বর্তমানে সেই স্বাধীনতা সংরক্ষণ করতে চাই বা রক্ষা করতে চাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। আমরা সবাই দেশকে ভালোবাসি। সেই দেশের ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা কীভাবে দেখাই? দেশের প্রতি নিজের সর্বোচ্চ ত্যাগ করার মানসিকতা নিয়ে দেশের উন্নয়ন কাজে অংশগ্রহণ করে, দেশের বিদ্যমান আইন মেনে, সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে, এই সব কিছু আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে করি। আর এই দেশপ্রেমটা কিন্তু আমাদের মধ্যে জাগ্রত করে পরিণতি ও সুশাসন। এই পরিণতি ও সুশাসন পাঠ করতে পারলে নাগরিকরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। এখন কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, এখন ক্লিয়ার, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম যে পরিণতি ও সুশাসন
আমাদের মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে দেশপ্রেমে সৃষ্টি করবে। এরপরে পৌরনীতি ও সুশাসন পাঠ করে আমরা সংবিধান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারব। সংবিধান সম্পর্কে জ্ঞান লাভ। আচ্ছা, সবার আগে জানতে হবে সংবিধান কি। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল, যেখানে একটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, তার মূলনীতিগুলো কী হবে, রাষ্ট্রের আইন বিভাগ কী ক্ষমতা ভোগ করবে, আইন শাসন এবং বিচার বিভাগ কী কী ক্ষমতা ভোগ করবে এবং কীভাবে তাদের দায়িত্ব পালন করবে, সব বিষয় যাবতীয় বিষয় লিপিবদ্ধ থাকে। এমনকি নাগরিকরা কী কী অধিকার ভোগ করবে তাও হচ্ছে সংবিধানে লিপিবদ্ধ থাকে। পৌরনীতি কিন্তু সংবিধান নিয়ে আলোচনা করে। বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয়েছে, বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, পাশাপাশি সংবিধানে কোন কোন বিধানগুলো আছে, কোন কোন মৌলিক অধিকারগুলো আছে, সেই সব কিছু নিয়ে কিন্তু পৌরনীতি আলোচনা করে। তাই আমরা যখন পৌরনীতি পাঠ করব তখন কিন্তু আমাদের সংবিধানটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, সংবিধান প্রণয়নের ইতিহাস জানতে পারবো, সংবিধানের রাষ্ট্রীয় নীতিগুলো জানতে পারবো, আমাদের অধিকার ও কর্তব্যগুলো জানতে পারবো। এগুলো জানার মধ্য দিয়ে আমরা কী করতে পারবো, যে রাষ্ট্রের প্রতি যে আমাদের দায়িত্ব সেটা পালন করতে পারবো এবং সর্বোপরি হচ্ছে যেটা রাষ্ট্রের প্রতি যে কর্তব্য আছে সেগুলো পালন করতে পারবো। তাই এই সংবিধান সম্পর্কে জানতে হলে বা সংবিধান সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে আমরা পৌরনীতি ও সুশাসন পাঠ করব, বা পৌরনীতি ও সুশাসন পাঠ করলে আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এরপরে আমাদের জাতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবো। আমরা জানি আমাদের দেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। আমাদের দেশে কিন্তু একাধিক সমস্যা, জনসংখ্যা একটি বড় সমস্যা, এছাড়া আরও নানাবিধ সমস্যা আছে। আমাদের দেশে আইনের সুষ্ঠু প্রয়োগ হচ্ছে না, তারপর হচ্ছে বিভিন্ন সেক্টরে আমরা দুর্নীতি দেখতে পাচ্ছি। তো বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। তো এই সমস্যাগুলো কোন কোন ক্ষেত্রে কোন কোন সমস্যা এবং সেগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়, এই সকল বিষয় কিন্তু আমরা পৌরনীতি পাঠের মধ্য দিয়ে জানতে পারবো। জাতীয় সমস্যা চিহ্নিত করা কিন্তু কোনো সহজ বিষয় নয়। সমস্যা তো একাধিক থাকে, অনেকের অনেক সমস্যা, যতজন তত সমস্যা, কিন্তু সকল সমস্যা কিন্তু জাতীয় সমস্যা নয়। কোনগুলো জাতীয় সমস্যা সেগুলো চিহ্নিত করে সেগুলো কিভাবে সমাধান করা যায় তার পন্থা নির্ণয় করতে হলে কিন্তু আমাদের পৌরনীতি ও সুশাসন একটি সহায়ক ভূমিকা পালন করবে। তাই জাতীয় সমস্যা নির্ণয় এবং সমাধানের করতে চাইলে আমাদের পৌরনীতি ও সুশাসন পাঠ করতে হবে। এরপর পৌরনীতি ও সুশাসন বাংলাদেশের প্রেক্ষিতে আরও গুরুত্বপূর্ণ, কারণ আমরা এটা পাঠ করে আমাদের জাতীয় ইতিহাস জানতে পারি। জাতীয় ইতিহাস জানা যায়। আমরা জানি আমরা বাঙালি জাতি, আমাদের বাঙালি জাতির ইতিহাস গৌরবান্বিত, আমাদের খুব সুন্দর একটি ইতিহাস আছে। আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে হচ্ছে আমাদের স্বাধীনতা অর্জন করেছি। জাতীয় ইতিহাস কী করে? জাতীয় ইতিহাস একটি জাতিকে জাতির ঐতিহ্যকে সমৃদ্ধ করে, একটি জাতির জাতীয়তাবোধকে শক্তিশালী করে, পাশাপাশি সেই জাতিটাকে অন্য জাতি থেকে পৃথক করে। আমার জাতীয় ইতিহাস আমার গর্ব। সেই জাতীয় ইতিহাসগুলো আমরা পৌরনীতি ও সুশাসন পাঠের মধ্য দিয়ে জানতে পারবো। তাই বাংলাদেশের প্রেক্ষিতেও কিন্তু পৌরনীতি ও সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো শিক্ষার্থীরা, আমাদের প্রথম আলোচ্যসূচিটা এই পর্যন্ত ছিল। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় আলোচ্যসূচিতে। দ্বিতীয় আলোচ্যসূচিতে আমরা কী কী আলোচনা করব? যে পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। আচ্ছা, পরিণীতি হচ্ছে, আমি পূর্বে যেমনটা বলেছি, পরিণীতি হচ্ছে সমাজবিজ্ঞানের একটি বিষয় বা সমাজবিজ্ঞানের একটি শাখা। তো সমাজবিজ্ঞানে কিন্তু একটি শাখা না, একাধিক শাখা আছে। পরিণীতি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস,
তারপর হচ্ছে ভূগোল, এসব কিছু হচ্ছে সমাজবিজ্ঞানের শাখা। তো সমাজবিজ্ঞানের শাখা হিসেবে পরিণতির সাথে কিন্তু অন্যান্য শাখারও একটি সুন্দর সম্পর্ক রয়েছে বা কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে। কোনো বিষয়ের সাথে যখন আমরা পরিণতির সাথে জ্ঞানের অন্য শাখাগুলোর সম্পর্ক নির্ণয় করতে যাব, তখন কিন্তু আমরা দেখব যে ওই বিষয়টির সাথে পরিণতির কী কী সাদৃশ্য বা মিল রয়েছে এবং পাশাপাশি দেখব কী কী বৈসাদৃশ্য বা অমিল রয়েছে। তো আজকে আমাদের আলোচনাসূচিতে আমরা নিয়েছি শুধুমাত্র পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। তো পরিণতি ও রাষ্ট্রবিজ্ঞান, পরিণতির সাথে জ্ঞানের অন্যান্য শাখার তুলনায় রাষ্ট্রবিজ্ঞানের সাথে সবচেয়ে গভীর সম্পর্ক। পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে গভীর সম্পর্ক কেন? পরিণতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটি ধারাবাহিক বিষয়, একটি ধারাবাহিক বিষয়। তোমরা যারা এখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরিণতি ও সুশাসন অধ্যয়ন করছো বা পড়ছো, তারা যদি ভবিষ্যতে এই বিষয়ের ওপর উচ্চতর দক্ষতা অর্জন করতে চাও, তাহলে ভবিষ্যতে এই বিষয়টির নাম হয়ে যাবে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। আমি আবার বলছি, এখন যারা উচ্চ মাধ্যমিকে পরিণতি ও সুশাসন পড়ছো, তারা উচ্চশিক্ষা যদি এই বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চাও, সেই উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সেই উচ্চশিক্ষা বা আমাদের হচ্ছে স্নাতক পর্যায়ে সেই বিষয়টির নাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তাই বলা হয় পরিণতি আর সুশাসন, পরিণতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি ধারাবাহিক বিষয়। আমরা প্রাথমিক পর্যায়ে যেটা পরিণতি ও সুশাসন হিসেবে পাঠ লাভ করছি বা পড়ছি, সেটা পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান নামে অধ্যয়ন করব। দুজনের অন্যান্য শাখার তুলনায় পরিণতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক সবচেয়ে গভীর বা সবচেয়ে ঘনিষ্ঠ। পরিণতি কি? পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, যা হচ্ছে নাগরিকের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। শিক্ষার্থীরা, আমরা আজানের জন্য 1 মিনিট একটু বিরতি নিচ্ছি।
শিক্ষার্থীরা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজানের পর আবার শুরু করছি। আমরা কি আলোচনা করছিলাম যে পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। আমি যেমনটা বলেছি, পৌরনীতি হচ্ছে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, আর রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। আর সেই রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ বা প্রাণ হচ্ছে নাগরিক। নাগরিক ছাড়া কিন্তু রাষ্ট্র কল্পনাই করা যায় না। রাষ্ট্র সৃষ্টিই হয়েছে নাগরিকদের জন্য, তাই রাষ্ট্র নিয়ে আলোচনা করলেও রাষ্ট্রবিজ্ঞান কখনো কিন্তু নাগরিকতা বা নাগরিক চেতনাকে বাদ দিতে পারে না, বা নাগরিকদের বাদ দিতে পারে না। তো আমরা প্রথমে দেখব পৌরনীতি ও সুশাসনের সাথে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কী কী মিল বা সাদৃশ্য রয়েছে, কোন কোন বিষয়ে মিল বা সাদৃশ্য রয়েছে আমরা সেটা আগে দেখব। প্রথমত হচ্ছে পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের প্রথমত উৎপত্তিগত ও অর্থগত মিল আছে। অর্থগত মিল রয়েছে কিভাবে? আমরা এর আগে দেখেছি পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। পৌরনীতি হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, যা এসেছে ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে। সিভিস ও সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নগর, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, যা এসেছে গ্রিক শব্দ পলাইস এবং পলিস থেকে। এদেরও কিন্তু উৎপত্তিগত অর্থ হচ্ছে নগর এবং নগর রাষ্ট্র। তাই সেই প্রেক্ষিতে বলা হয় যে পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি ও অর্থগত একটি মিল রয়েছে, কারণ উভয় শব্দটি যেই শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে তার অর্থ একই, নগর এবং নগর রাষ্ট্র। পৌরনীতিও যেমন নগর এবং নগর রাষ্ট্রের মানুষদের নিয়ে আলোচনা করতো, ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানও সেম। তাই অর্থগত দিক থেকে জ্ঞানের উভয় শাখায় পরস্পর সম্পর্কযুক্ত এবং অভিন্ন। পৌরনীতি ও সুশাসনকে এবং রাষ্ট্রবিজ্ঞানকে কিন্তু কখনোই ভিন্ন ভাবা যাবে না। দুটি হচ্ছে এক ও অভিন্ন বিষয়। এটি হচ্ছে একটা ধারাবাহিক বিষয়। এরপরে যে বিষয়টি সাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে আলোচ্য বিষয়ে উভয়ের মধ্যে একটি ব্যাপক মিল রয়েছে। আলোচ্য বিষয় কীভাবে মিল? আমরা তো বলছি যে পৌরনীতি নাগরিক নিয়ে আলোচনা করছে, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র এবং রাষ্ট্রীয় সংগঠন নিয়ে আলোচনা করছে, তাদের আলোচ্য বিষয়ে কীভাবে মিল আছে। তো শিক্ষার্থীরা, আমরা গতদিন যেমনটা বলেছিলাম, পৌরনীতি কিন্তু শুধু নাগরিক বা নাগরিকতা নিয়ে আলোচনা করে না, নাগরিকতার সাথে জড়িত বিভিন্ন রাজনৈতিক সংগঠন নিয়েও আলোচনা করে, যেমন সংবিধান, আইন, রাষ্ট্র, তারপর রাষ্ট্রীয় বিভিন্ন সংগঠন, প্রশাসন ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু পৌরনীতি আলোচনা করে। এই সব বিষয়গুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য সূচি বা রাষ্ট্রবিজ্ঞান মূল আলোচনা করে থাকে। তাই আলোচ্য সূচি বা আলোচ্যগত দিক থেকে কিন্তু উভয়ের মধ্যে একটি ব্যাপক মিল রয়েছে। এছাড়াও পৌরনীতি ও সুশাসনের এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আমরা গভীর সম্পর্ক দেখতে পাই। কিভাবে গভীর সম্পর্ক? আমরা যদি একটু মানব দেহের কথা বলি, যেমন মানব দেহ বা মানুষের দেহ থাকে এবং প্রাণ থাকে। প্রাণ ছাড়া যেমন দেহ কল্পনা করা যায় না, ঠিক তেমনি পৌরনীতি ও সুশাসন ছাড়া রাষ্ট্রবিজ্ঞান কল্পনা করা যায় না। পৌরনীতি সুশাসনের মূল আলোচ্য বিষয় হচ্ছে নাগরিক বা নাগরিককে কেন্দ্র করে, আর এই নাগরিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বা রাষ্ট্রের মূল প্রাণ বা মূল কেন্দ্র। তাই পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের একটি গভীর সম্পর্ক বিদ্যমান। এরপরে আমরা উভয়ের উদ্দেশ্যর দিকে মিল খুঁজে পাই। উদ্দেশ্যগত সাদৃশ্য বা মিল কিভাবে? পৌরনীতির মূল উদ্দেশ্য কি? পৌরনীতির মূল উদ্দেশ্য হচ্ছে যে নাগরিককে বিভিন্ন
রাজনৈতিক শিক্ষা প্রদানের মধ্য দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। কারণ একজন সুনাগরিক কি পারে রাষ্ট্রের যাবতীয় উন্নতি নিশ্চিত করতে বা রাষ্ট্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে নিতে। তাহলে পৌরনীতি কিন্তু চায় একজন নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তোলে, তাকে দিয়ে রাষ্ট্রের উন্নয়ন কার্যাবলী পরিচালনা করার জন্য বা রাষ্ট্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে নেওয়ার জন্য। ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে নেওয়া। তাই বলা হয় যে উদ্দেশ্যগত দিক থেকেও কিন্তু পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানে একটি গভীর সম্পর্ক বিদ্যমান। তো শিক্ষার্থীরা, এগুলো ছিল আমাদের সাধারণত পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের মূল সম্পর্ক বা সাদৃশ্য বা মূল মিল সমূহ। এরপর আমরা যেটা দেখব, পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কি কি ক্ষেত্রে অমিল আছে বা অসাদৃশ্য আছে। এখন আমরা দেখব পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের অমিলগুলো। অমিল বা বৈসাদৃশ্যগুলো দেখব। অমিল ও বৈসাদৃশ্যগুলো দেখব। প্রথম অমিল যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিধিগত পার্থক্য। পৌরনীতি ও সুশাসনের সাথে হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞানের পরিধিগত একটা পার্থক্য আছে। কিভাবে? রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্যসূচি কিন্তু বা পরিধি কিন্তু পৌরনীতি ও সুশাসনের থেকে ব্যাপক এবং বিস্তৃত। পৌরনীতি বা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ বিশেষ বা একটি অংশ। তাই বলতে পারি যে পরিধিগত দিক থেকে পৌরনীতি পরিধি সীমিত, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ব্যাপক এবং বিস্তৃত। এছাড়াও বিষয় নির্ধারণ ও গুরুত্বের ক্ষেত্রেও কিন্তু বা বিষয় নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য। আচ্ছা, পৌরনীতি ও সুশাসন যে সকল বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে সে সকল বিষয়ে কিন্তু আবার রাষ্ট্রবিজ্ঞান গুরুত্ব আরোপ করে না। পৌরনীতি সাধারণত নাগরিকতার সাথে জড়িত যে সকল বিষয় আছে সেগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে বা নাগরিক সংগঠনগুলোর উপর বেশি গুরুত্ব প্রদান করে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান যে রাষ্ট্রীয় সংগঠন আছে সেগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে। এরপরে দৃষ্টিভঙ্গির দিক থেকেও পার্থক্য আছে। ওই উভয় বিষয়ের মধ্যে একটি দৃষ্টিভঙ্গিরও পার্থক্য আছে। কিভাবে দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে? পৌরনীতি কিন্তু শুধুমাত্র তোমার হচ্ছে যে নাগরিককে কেন্দ্র করে বা নাগরিক দৃষ্টিকোণ থেকে সব কিছু বিবেচনা করে বা সব কিছু দেখে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কিন্তু রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে বা রাষ্ট্রীয় দৃষ্টি পর্যায় থেকে সব কিছু চিন্তা করে বা সকল বিষয় নিয়ে আলোচনা করে। তো শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে আমাদের পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের মিল এবং অমিল বা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সমূহ। তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।